আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ। প্রবাস সংবাদ, সমস্যা, সম্ভাবনা, অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। শাটডাউনে বাধ্যতামূলক ছুটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৭.৫ লাখ ফেডারেল কর্মী। প্রবাসী বাংলাদেশিদের জীবনেও বিরূপ প্রভাব। ফ্রান্সে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু করতে প্রবাসীদের অনুরোধ। আগামীর টেকসই বাংলাদেশের স্বপ্ন পূরণে সিঙ্গাপুর ইয়ুথ ফেস্টিভ্যাল। এবং পর্তুগালে কট্টর ডানপন্থী সরকারের বিতর্কিত পদক্ষেপে দুর্বিষহ অভিবাসীদের জীবন। বহুদিনের সহনশীল সমাজ ব্যবস্থা বিপন্ন হওয়ার আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ৬ মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় ২ কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ যাত্রা শুরু করেছে। প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের সুখ দুঃখ, অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব। জাকি আক্তারের রিপোর্ট। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সাগর কন্যার দেশ পর্তুগাল থেকে। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ, এই স্লোগানে ২৬শে অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের নতুন সংবাদ পর্ব প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর ৫টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুলেটিন। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা পূরণে চ্যানেল আইকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই লাল সবুজ বাংলাদেশ দেখে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে। তারা চ্যানেল আইকে দেখে নিজেকে অনুভব করে, নিজের মৃত্তিকা, মন, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে অনুভব করে। এই যাত্রাটা শুভ হবে এবং চ্যানেল আই সারা বিশ্ব জুড়ে আরো সমাদৃত হবে। এখন এই ভার্চুয়াল দুনিয়াতে ইন্টারনেটের কারণে যখন ঢাকার সঙ্গে ওয়াশিংটন বা ঢাকার সঙ্গে প্যারিস, ঢাকার সঙ্গে লন্ডন একীভূত হয়ে আছে, সেখানে সেই ইন্টারনেটটা যদি হয়ে থাকে এটা ব্রিজ, সেই ব্রিজের সবচেয়ে শক্তিশালী পিলারটা হচ্ছে চ্যানেল আই, এবং সেই শক্তিশালী পিলার হিসাবে চ্যানেল আই এই প্রবাস সংবাদ শুরু করেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাস সংবাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সবসময় চ্যানেল আইয়ের সাথে যুক্ত আছি, আর এত সুন্দর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের সংবাদ যেমন মানুষের আস্থার প্রতীক, তেমনি প্রবাস সংবাদ হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা। অনেক ভালো ভালো বিষয় আসবে যেগুলো আমরা জানবো, আগে জানতাম না। আমাদের প্রবাসী যে সমস্ত ইয়েগুলো আছে, অ্যাম্বাসি আছে, তাদের সাথে স্থানীয় পর্যায়ের মানুষের, বাঙালিদের সেবা, সুযোগ সুবিধাগুলো, এগুলো ক্রমান্বয়ের মাধ্যমে উঠে আসবে। মানুষের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সেতু বন্ধন তৈরি করবে। আমাদের ইন হাউস, আমাদের যে পরিবারটা, তার সাথে কিন্তু এখন যোগ হবে আরেকটি পরিবার বাইরে, এবং যেটা খুব ক্লোজ একটি সম্পর্কে পরিণত হবে আশা করি আমি। সবকিছু মিলিয়ে এটা ভালো উদ্যোগ, সুতরাং এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব ভালো করে, সেটাই হচ্ছে আজকের এই আশা। পৃথিবীর ৬টা মহাদেশে আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তারা তাদের প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান, সাকসেস এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো আমরা তুলে ধরবো, যাতে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, তারা দেশকে যেন মিস না করেন। নতুন উদ্যোগের সাফল্য কামনা করছেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার বাজেট অনুমোদনের সমঝোতায় ব্যর্থ হওয়ায় ১ অক্টোবর থেকে দেশ জুড়ে চলছে শাটডাউন। এতে ছুটিতে গেছেন প্রায় ৭.৫ লাখ ফেডারেল কর্মচারী। লক্ষাধিক কর্মীকে বেতন ছাড়া কাজ চালিয়ে যেতে হচ্ছে। এরই মধ্যে কমপক্ষে ৭টি সংস্থার ৪,২০০ কর্মী ছাঁটাই হয়েছে। এই শাটডাউনে অচল হয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র। প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের জীবনেও। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন
শ্যাম রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ক্যাপিটাল হিলের সামনে, ওয়াশিংটন ডিসিতে। এটিতে মার্কিন কংগ্রেস এবং সিনেট মেম্বাররা আছেন, যারা গত 3 সপ্তাহ ধরে একটি বিল পাস করতে ব্যর্থ হওয়াতে শাটডাউন চলছে বিগত 3 সপ্তাহ ধরে। তো এটির এফেক্ট শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েনি, ফেডারেল এমপ্লয়িরা অনেকে জব হারিয়েছেন, অনেকে বেতন পাচ্ছেন না, যার এফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র শুধুই নয়, আমাদের বাঙালি কমিউনিটিতে প্রচণ্ড প্রভাব পড়েছে। গভর্নমেন্ট শাটডাউনের কারণে তো আমাদের বেচাকেনাই নেই, কোনো মানুষই আসে না, কাস্টমারই নাই, তো আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাস্টমার কম আসতেছে, বেচাকিনাও কম হইতেছে, কাস্টমার আসলে অল্প কিছু নেওয়া যায়। মারাত্মক ইফেক্ট করছে। লাস্ট 2 মান্থে আমি এমপ্লয়ি স্যালারি আমার অন্য বিজনেস থেকে দিতে হয়েছে। আমি জানি না আর কতদিন সার্ভাইভ করতে পারবো। এর সমাধান সুরাহা যদি না হয় আগামী 2-1 সপ্তাহের মধ্যে, তাহলে অর্থনীতি ভীষণ একটা বিপর্যয়ে পড়বে। শ্যাম রিয়া, ওয়াশিংটন ডিসি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করা। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ায় তাকে স্বাগত জানিয়েছে ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য দেশের মতো দ্রুতই ফ্রান্সেও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছেন তারা। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশম জানাচ্ছেন বিস্তারিত। আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নিব, এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সরকারকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে ফ্রান্সে। সরকার আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করায় উচ্ছ্বসিত ফ্রান্স প্রবাসীরা। প্রবাসীরা এত রেমিটেন্স পাঠায় দেশের জন্য, তাদের যদি রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার দিতে চায়, প্রথম প্র্যাকটিসটাই হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। আমরা খুব খুশি যে বাংলাদেশ সরকারের এই প্রবাসী ভোটাধিকারের যে প্রয়োগটা শুরু করছেন। যেভাবে আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার প্রক্রিয়া করছে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সরকারকে এবং এই নির্বাচন কমিশনারকে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্যারিসে বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটাররা নাম নিবন্ধন করে কমিশনের কাছে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। সকল বাধা অতিক্রম করে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার বাস্তবায়নে ইসি বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার। প্রবাসীদের যে ভোট দেওয়ার যে উদ্যোগ তারা নিয়েছেন, এটা যদি তারা 100% না পারলেও যদি 80% সফল করতে পারেন, আমরা খুব খুশি হব এবং আমরা কৃতজ্ঞ হব এই সরকারের কাছে। প্রবাসীদের ভোটাধিকারটা আসলে প্রবাসীদের অনেক দিনেরই চাওয়া ছিল, তো আমরা এই 2025-এ এসে দেখতে পারলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তো এই জন্য আমরা আসলে অনেক খুশি। আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা আমরা এমবেসির মাধ্যমে, আমাদের যেরকম পাসপোর্ট হয়, আমরা এইখান থেকে চাই। আমাদের ভোটার আইডি কার্ড আমরা এখান থেকে চাই। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলেও কোনো রাজনৈতিক দল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় প্রবাসীরা সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র না পাওয়া ফ্রান্স প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানায়। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। আগামীর টেকসই বাংলাদেশের স্বপ্ন পূরণে দূষণমুক্ত, দারিদ্র্য ও বেকারত্ব শূন্য দেশ গঠনে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন আয়োজন করেছে ইয়ুথ ফেস্টিভ্যাল 2025-এর। এতে অংশ নেয় 2 বাংলা স্কুলের শিক্ষার্থীরা। স্বপ্নের বাংলাদেশ গড়তে বাস্তবমুখী নানা প্রস্তাব তুলে ধরেন তারা। সিঙ্গাপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকা বিতু। তরুণরাই দেশের ভবিষ্যৎ। সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবার আয়োজন করেছিল ইয়ুথ ফেস্টিভ্যাল 2025। সেই উপলক্ষে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিএলএলএস এবং বিএলসিএফ এই 2 বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা। সিঙ্গাপুরের লোকাল কারিকুলামে বাংলাও তাদেরকে পড়তে হয়, তাই বাংলা চর্চাটা এখানে সমানভাবে এগিয়ে যাচ্ছে। ইয়ুথ ফেস্টিভ্যালের বিষয় ছিল 2টি, একটি রচনা ও একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রচনার বিষয় ছিল আগামী টেকসই বাংলাদেশ, দূষণ, দারিদ্র্য ও বেকারত্ব শূন্য দেশ গঠন, এবং ছবির বিষয় ছিল আগামীর বাংলাদেশ। প্রবাসী থেকেও বাংলাদেশের তরুণরা যে বাংলাদেশকে নিয়ে ভাবছে এবং স্বপ্ন দেখছে, সেটা সত্যি প্রশংসনীয়। সিঙ্গাপুর থেকে মুশফিকা মিতু।
কট্টর ডানপন্থী সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপে পর্তুগালে বসবাসকারী অভিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে অভিবাসীদের মধ্যে দিন দিন বাড়ছে ডানপন্থী সরকার বিরোধী মনোভাব। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, এই পদক্ষেপ পর্তুগালের বহুদিনের সহনশীল সমাজ ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের রিপোর্ট। ইউরোপের দেশ পর্তুগাল যেন দিন দিন অভিবাসীদের জন্য নরক হয়ে উঠেছে। কঠোর ডানপন্থী সরকারের কঠিন কঠিন নেওয়া পদক্ষেপগুলো পর্তুগালে বসবাস করা অভিবাসীদের জীবন যেন দুর্বিষয় হয়ে উঠেছে। দেশটির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কঠোর ডানপন্থী দল সেগা, যার নেতৃত্বে আছেন বিতর্কিত নেতা আন্দে বেন্তোরা। 2025 সালে দলটি সংসদের তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, যা দেশের ইতিহাসে নতুন এক মোড় নিয়েছে। দ্রুতই বৃদ্ধি পাচ্ছে দেশটির জনপ্রিয়তা। দলটি দাবি করছে, দেশের এই অনিয়ন্ত্রিত অভিবাসন দেশ এবং সংস্কৃতির জন্য বড় হুমকি। তবে বিশ্লেষকরা বলছে, কঠোর ডানপন্থী সরকারের এই মনোভাব দেশকে ফেলতে পারে ঝুঁকিতে। কারণ পর্তুগিজরা সবসময় সহনশীল। দেশের একদিকে কর্মসংস্থান এবং আবাসন সংকট অনেকটাই জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অভিবাসীদের উপরে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, পর্তুগিজ জনগণ সবসময় সহনশীল। তাদের এই আচরণ বিপন্ন হতে পারে অতীতের ইতিহাস। গত 1 বছরে পর্তুগালে অভিবাসী বিরোধী মনোভাব প্রচারণা বেড়েছে দ্বিগুণ, যা অতীতে কখনোই ছিল না। তবুও এখনো অনেকে আশা করেন, পর্তুগিজরা অতীতের ন্যায় সহনশীল মানবতাবোধ বজায় রাখবে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিটল বাংলাদেশ নোয়াখালী বিভাগ চাই দাবিতে মানববন্ধন এবং র্যালি হয়েছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। দাবির প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাসির খান বলেন, একটাই দাবি, লিটল বাংলাদেশে নোয়াখালী বিভাগ দিতে হবে। বক্তৃতা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মমিনুল হক বাচ্চু, ডাক্তার রবি আলম ও অন্যরা। লস অ্যাঞ্জেলেসের হলিউড সাইন্টোলজি মিলনায়তনে কবিতা এবং আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে রাইটার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ক্যালিফোর্নিয়া। প্রবাসীদের সাহিত্য চর্চা বাড়াতে ও নতুন প্রজন্মকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে নিয়মিত এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি কবি ও আবৃত্তিকারদের ভিন্নধর্মী এই অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন মল্লিকা হক ও ডক্টর মাহবুবুল হক দম্পতি। উপস্থাপনায় ছিলেন লস্কর আল মামুন এবং সাজিয়া হক মিমি। কানাডার টরন্টোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ আয়োজন রবি সন্ধ্যা হয়েছে। দি ডন অন ডানফোর্থ মিলনায়তনে ইনসাইটসের আয়োজন করে। এতে রবি ঠাকুরের গদ্য পাঠ করেন মুনিমা শারমিন। আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতে এবং বিদেশের মাটিতে রবি ঠাকুরের গানের চর্চা বাড়াতেই তাদের এই আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমেদ হোসেন।